পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধ বিমানের গর্জন। আমেরিকা এবং ইসরায়েল হামলা শুরু করতেই পাল্টা জবাবের পথে হেঁটেছে ইরান। ইরানের বিরুদ্ধে সামরিক রণনীতি তৈরিতে ক্লডের সাহায্য নিচ্ছে আমেরিকা। পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধ বিমানের গর্জন। আমেরিকা এবং ইসরায়েল হামলা শুরু করতেই পাল্টা জবাবের পথে হেঁটেছে ইরান। শুধু ইসরায়েল নয়, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ ইরানের হামলার আঁচে পড়ে। লক্ষ্যবস্তু হয় আমেরিকার সামরিক ঘাঁটি। আঘাত লাগে সংযুক্ত আরব আমির শাহির দুবাই এবং আবু ধাবির প্রধান বিমানবন্দরে। এই কদিনেই যুদ্ধ বিমানের কান ফাটানো আওয়াজ, ড্রোন আর মিসাইল থেকে ঠিকরে আসা আগুনের ঝলকানি, সঙ্গে মুহুর্মুহ সাইরেন। পশ্চিম এশিয়ার আকাশ জুড়ে এখন শুধুই যুদ্ধের গর্জন। ইরানকে লক্ষ্য করে এই কয়েকদিনে এখনো পর্যন্ত 2000-এর বেশি টার্গেট করা হয়েছে। প্রতি মুহূর্তেই ইরানের বিভিন্ন প্রান্তে বিমান হামলা, ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। কিন্তু এই সমরাস্ত্রের আড়ালে আরও এক অস্ত্র এই সামরিক সংঘাতে প্রয়োগ করা হচ্ছে। সেটি প্রয়োগ করছে আমেরিকা। সামরিক অভিযানে পুরো ভাগে থাকা সেই অস্ত্র হলো ক্লড এআই। আধুনিক যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তার প্রমাণ পাওয়া গিয়েছিল আমেরিকার ভেনেজুয়েলায় সামরিক অভিযানে। সেই অভিযানে মার্কিন বাহিনী কিভাবে এতটা সফল হলো তা নিয়ে নানা রকম জল্পনা আলোচনা চলছিল। আর তখনই প্রকাশ্যে আসে ভেনেজুয়েলায় সামরিক অভিযানে সাফল্যের কারিগর আমেরিকার সংস্থা অ্যান্থ্রোপিকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ক্লড। কিভাবে এআই টুলকে কাজে লাগানো হয়েছিল তা নিয়ে অবশ্য মুখ খোলেনি আমেরিকা। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পরপরই অ্যান্থ্রোপিকের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটা টানাপোড়েন শুরু হয় এই এআই টুল ব্যবহারের স্বাধীনতাকে ঘিরে। তারপরই অ্যান্থ্রোপিকের সঙ্গে সব রকম সম্পর্ক ছেদ করার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, যেদিনই অ্যান্থ্রোপিকের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন ট্রাম্প, সেদিনই মার্কিন সেনা ইরানের বিরুদ্ধে এআই মডেল ক্লডের প্রয়োগ করে। সূত্রের খবর, ইরানের বিরুদ্ধে ক্লডকে সরাসরি হামলার জন্য ব্যবহার করেনি মার্কিন সেনা, বরং হামলার আগে কিভাবে প্রস্তুতি নেওয়া এবং কিভাবে হামলা প্রতিহত করা যায় সেই কৌশলগুলি জানতে ক্লড সহযোগিতা করেছে। ক্লড কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নয়, এটি একটি অত্যাধুনিক এআই মডেল, যে মডেল বিভিন্ন রকমের ডেটা পড়ে, সেগুলিকে বিশ্লেষণ করে। সূত্রের খবর, ইরানের বিরুদ্ধে সামরিক রণনীতি তৈরিতে ক্লডের সাহায্য নিচ্ছে আমেরিকা। কোন এলাকায় সামরিক গতিবিধি কেমন, কোন অঞ্চল থেকে হামলার আশঙ্কা রয়েছে, কোথায় সেনা বা অস্ত্র মোতায়েন করা হচ্ছে, এই সমস্ত তথ্য দিয়ে সেনাকে সাহায্য করছে। দ্বিতীয়ত, কোন জায়গাকে নিশানা করা হবে সেটি ঠিক করে দিচ্ছে। কোন জায়গাকে আগে নিশানা করা উচিত, তথ্যের ভিত্তিতে তা স্থির করে দিয়ে সেনাকে সহযোগিতা করছে। তৃতীয়ত, যদি কোনো বিশেষ জায়গায় হামলা করা হয়, তার সম্ভাব্য প্রভাব কতটা পড়বে, কতটা ঝুঁকিপূর্ণ হবে, আশেপাশের এলাকার সাধারণ মানুষ কতটা ক্ষতির মুখে পড়বে, সবকিছু বিশ্লেষণ করে দিচ্ছে ক্লড। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সেনাকেই নিতে হয়। এআই টুল শুধু বিকল্প রাস্তা বিশ্লেষণ করে। ঠিক সেভাবেই ইরানে হামলার ক্ষেত্রে ক্লড বিশ্লেষণ করে দিয়েছিল গুরুত্বের বিচারে কোন জায়গায় আগে হামলা চালানো উচিত। আর ক্লডের সাহায্যেই 24 ঘন্টার মধ্যে ইরানের প্রায় 1000টি জায়গাকে নিশানা করেছিল আমেরিকা এবং ইসরায়েল। ট্রাম্প যেমন ইরানের শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন, ঠিক তেমনই তেহরানের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে আক্রমণ বন্ধ না হলে হামলার রাস্তা থেকে সরবে না তারাও। তাই এখন পশ্চিম এশিয়ার আকাশে বারুদের গন্ধ কবে থামবে তা আমেরিকা, ইসরায়েল, ইরান কেউই নির্দিষ্ট করে বলতে পারছে না।
যুদ্ধ কখন শুরু হবে তা অনেক সময় হঠাৎ করেই বোঝা যায়, কিন্তু কখন শেষ হবে সেই উত্তরটাই পাওয়া সবচেয়ে বড় কঠিন। ইরান এবং ইসরায়েলকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক সংঘাতও ঠিক এমন এক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে। একদিকে দ্রুত সমাপ্তির আশাবাদী পূর্বাভাস, অন্যদিকে বিশেষজ্ঞদের সতর্কবার্তা। সব মিলিয়ে এখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি সত্যি কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, নাকি তা মাসের পর মাস ধরে চলতে পারে? এই প্রশ্নের উত্তর নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যে ইরানকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সংঘাত 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। তার মতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সবটা মিলিয়ে খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হবে। তবে সামরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ এই পূর্বাভাস নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেছেন যে যুদ্ধের বাস্তবতা অনেক বেশি জটিল এবং ইরানের সামরিক এবং কৌশলগত সক্ষমতাকে অবমূল্যায়ন করা একটি বড় ভুল হতে পারে। বিশেষজ্ঞদের মতে ইরান শুধুমাত্র সরকারি সামরিক শক্তির ওপর নির্ভরশীল নয়, বরং দীর্ঘদিন ধরে তারা একটি বিস্তৃত আঞ্চলিক প্রভাব বলয় গড়ে তুলেছে। ফলে সংঘাত শুরু হলে সেটি খুব দ্রুতই বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে। লন্ডনের সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক আরশিন আদিব মোকাদ্দাম মনে করেন যে ট্রাম্প প্রশাসন ইরানের ক্ষমতাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি। তার মতে ইরান চাইলে পারস্য উপসাগর এবং তার বাইরেও এই সংঘাতের পরিসর বাড়াতে সক্ষম, আর তাই শক্তিশালী কূটনৈতিক উদ্যোগ ছাড়া এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। বরং এটি দীর্ঘ সময় ধরে চলতে পারে এবং তার প্রভাব বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তে পারে। সাবেক মার্কিন কূটনীতিক জেরান্ট ফায়ারস্টেইন পুরো সামরিক অভিযানের পরিকল্পনাকে অ্যাডহক বা অগোছালো বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, ওয়াশিংটনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যেন সুস্পষ্ট দীর্ঘমেয়াদী কৌশলের অভাব রয়েছে। এমনকি তিনি এও মন্তব্য করেছেন যে মনে হচ্ছে যেন এক সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করেই যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতিকে আরও বিভ্রান্তিকর করে তুলেছে মার্কিন প্রশাসনের ভেতর থেকে আসা ভিন্ন ভিন্ন বক্তব্য। ট্রাম্প যেখানে 4 থেকে 6 সপ্তাহের কথা বলেছেন, সেখানে তার প্রতিরক্ষা সচিব পিট হেগসেট ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ 8 সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। ফলে যুদ্ধের সম্ভাব্য সময়সীমা নিয়ে প্রশাসনের ভেতরেই কিন্তু স্পষ্ট কোনো ঐক্যমত্য নেই। তবে পলিটিকো জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড পেন্টাগনের কাছে অন্তত 100 দিনের জন্য অতিরিক্ত গোয়েন্দা সহায়তা চেয়েছে, যা ইঙ্গিত দেয় যে এই অভিযান 6 মাস পর্যন্ত গড়াতে পারে। আর অন্যদিকে এই যুদ্ধের অর্থনৈতিক ব্যয়ও দ্রুত বাড়ছে। ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী এই সংঘাতে প্রতিদিন যুক্তরাষ্ট্রের প্রায় 89 কোটি ডলারেরও বেশি ব্যয় হচ্ছে। তেহরানের ওপর কয়েক ঘন্টা পর পর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে, যার ফলে সামরিক ব্যয়ের পরিমাণ আরও বাড়ছে। দীর্ঘ সময় ধরে এই ধরনের অভিযান চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপরেও কিন্তু একটা বড় চাপ তৈরি করতে পারে। এর পাশাপাশি যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ এবং জ্বালানি পরিবহন রুট, সে রুটেও অস্থিরতা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু ইতিমধ্যেই একটা অনিশ্চয়তা, যেটি ক্রমশই ক্রমবর্ধমান। তেলের দাম বাড়ার আশঙ্কা, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা, সব মিলিয়ে অনেক দেশই অর্থনৈতিক চাপে পড়তে পারে। বিশেষ করে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল উন্নয়নশীল দেশগুলোর জন্য পরিস্থিতি
আরো কঠিন হয়ে উঠতে পারে। যুদ্ধ শুরু করা যতটা সহজ, তাকে থামানো কিন্তু ততটাই কঠিন। সময়সীমা নিয়ে যতই হিসেব নিকেশ কষা হোক না কেন, বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে এই সংঘাত কতদিন চলবে তা এখনো অনিশ্চিত। সব মিলিয়ে এখন প্রশ্নটা আরো বড় হয়ে সামনে এসেছে, ট্রাম্পের পূর্বাভাস কি সত্যি বাস্তবে মিলবে, নাকি এই সংঘাত কয়েক সপ্তাহের গণ্ডি পেরিয়ে 6 মাস কিংবা তারও বেশি সময় ধরে চলবে? বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কোনো কার্যকর কূটনৈতিক সমাধান না এলে এই যুদ্ধ শুধু পশ্চিম এশিয়ার সীমার মধ্যেই কিন্তু আটকে থাকবে না, বরং তার প্রভাব ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। কারণ যুদ্ধের আগুন এক জায়গায় জ্বললে তার উত্তাপ শেষ পর্যন্ত পৌঁছে যায় পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তেই। আর তাই অনেকের মতেই যুদ্ধের চেয়ে দ্রুত শান্তির পথ খুঁজে বের করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।